Slide right onto Krishnanagar Road. অরিত্র, আমি তমাল, তোমার সঙ্গে কথা হয়েছিল। 3টে দিন কেটে গেছে। 3 দিন ধরে এই বাড়িতে মানুষের ঢল, যেন 1 বছরের ভিড় একসাথে নেমে এসেছে। ধরা গলায় ছেলে, চলছে হবিষ্যে নিয়ম ও প্রার্থনা। সব আওয়াজের মধ্যেও রয়েছে এক নীরবতা, যেখানে শব্দ নেই, অভাবের ওজন আছে। রিঙ্কু তরফদার আর নেই, বয়স 52, পেশায় এক শিক্ষিকা, আর এই ঘরের মধ্যমণি। হঠাৎই আসে তার জীবনে এক নতুন দায়িত্ব, বুথ লেভেল অফিসার, আর তার সঙ্গে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাজের এক অকল্পনীয় চাপ। একটা দায়িত্ব যা তিনি চাননি, যার জন্য তাঁকে কোনো বাস্তব ট্রেনিংও দেওয়া হয়নি। রিঙ্কুর রেখে যাওয়া স্মৃতি এখন 3 রকমের: ফ্রেমবন্দি হাসি, ঘরের কোণে ঝোলানো শাড়ির গন্ধ, আর একটা হাতে লেখা চিঠি, যেটা এই পরিবারের হৃদয়ের উপর আজ যেন ইটের মতো চেপে বসে আছে। সেই চিঠিতে আছে অভিযোগ, রাগ না, চিৎকার না, একটা অসহায় মানুষের শেষ স্বীকারোক্তি। আর সেই স্বীকারোক্তির কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশন। চিঠিতে তিনি স্পষ্ট লিখে গিয়েছেন, SIR এর কাজের চাপে তিনি আর পারছিলেন না, এবং দায় হিসেবে নির্বাচন কমিশনকে চিহ্নিত করেছেন। চিঠিতে আরও কিছু নাম রয়েছে উল্লেখযোগ্য: লিন্টু আর রাইমা, রিঙ্কুর ছেলে ও মেয়ে। মায়ের শেষ অনুরোধ, বাবাকে দেখে রেখো, শক্ত থেকো, প্রতিষ্ঠিত হও। মানুষে ঠাসা ঘরের মাঝখানে এই দুজন চুপচাপ বসে, লিন্টু আর রাইমা। মুখে স্থিরতা, ভেতরে দুর্ভেদ্য শূন্যতা। কান্না নেই, কিন্তু কান্নার চেয়েও গভীর কিছু আছে তাদের চোখে। মায়ের সঙ্গে আপনারা কেউ দুজনের মধ্যে থাকতেন? রাইমাই বেশি থাকতো, হ্যাঁ। তবে লাস্টের দিকে গিয়ে মা কথাবার্তা খুব কম বলতো। হ্যাঁ, রাইমার বিয়ে হয়ে গেছিল অ্যাকচুয়ালি। ও মানে 4 মাস হলো বিয়ে হয়েছে, ও তো শ্বশুর বাড়ি থাকতো, মানে আর ওর সাথে আমার সাথে চলছিল আর কি, মানে আমি আসতাম যেতাম এরকম। আমি জিজ্ঞেস করলাম একটা ব্যক্তিগত প্রশ্ন, কারণ আমি জানতে চাইছিলাম মা কোনো ধরনের প্রেশারে ছিল সেটা বুঝতে পেরেছিল? প্রেশার তো হ্যাঁ, মানে চাপে তো অতিরিক্ত ছিল। লাস্ট কদিন এত চাপে ছিল যে ফোনে আর কথাও বলছিল না। মানে আমাদের সঙ্গে আমি যখন কল দেখাই, আমাদের সঙ্গে হয়তো কয়েক সেকেন্ডের কথা বলতো, সেটা মিনিটেও যেত না। আমি মাকে বলেওছিলাম, তুমি উল্টোপাল্টা চিন্তা করা বন্ধ করো, ফেসবুক ইউটিউব বন্ধ করো, অতিরিক্ত চাপ পড়ছে, কাজেরও চাপ পড়ছে। সেরকম হলে লাস্টে গিয়ে বললাম, তুমি যদি মনে হয় তুমি বাড়িতে থাকতে পারবে কোনো কাজকর্ম ছাড়া, স্টুডেন্ট না পড়িয়ে, স্কুলে না গিয়ে, তাহলে ছেড়ে দিতে পারো। মাকে বলেছি যে তুমি আমাকে নয়তো বলো, আমি হেল্প করে দিচ্ছি। এবারে মা তো অত কিছু বোঝে না। মা বলছে না, যারা বুঝতো না, অনলাইনের কাজকর্ম তো বোঝে না। এবারে 52 বছর বয়সের একজন বা কী করে সে অনলাইনের কাজকর্ম বুঝবে? আচ্ছা, মানে কম্পিউটারের নলেজ, কম্পিউটার টেকনিক্যাল নলেজ সেরকম নেই। অবভিয়াসলি নেই, উনি তো টেকনিক্যাল নলেজ দেখে চাকরি পাননি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেজো ভাসুর, মানে মেজদা। আচ্ছা, রিঙ্কু তরফদার হাজবেন্ড। নমস্কার। নিউজ উনি ফোন করে এসেছেন, উনি ফোন করে রীতিমতো ভদ্রভাবে এসেছেন, অসুবিধা নেই। বসো, তুমি বসো, আপনি বসো। আমি কি বাইরে ওয়েট করবো কিছু? না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে।
আসলে এত এর মধ্যে তো মাথায় নিতে পারছি না। এই জিনিসটা মানে অনেকেই বুঝছেন। আমি একদিন দুদিন ফেসবুকে দেখছিলাম, অনেকে বেশ কিছু কমেন্ট করেছে। তো আমার এক বন্ধু আমার সঙ্গে ছিল, সে আমার ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে বললো এসব দেখিস না, মাথা খারাপ হয়ে যাবে। একদম দেখবেন না। আমি দেখছিও না এখন। যাই হোক, ইটস অলওয়েজ বেটার টু স্টে অ্যাওয়ে ফ্রম অল দ্য নেগেটিভিটি, এন্ড স্পেশালি যখন আপনারা এখন এই আমি আমাকে ওটা বলেছিলাম যে তুমি করা বন্ধ করো, তোমার উল্টোপাল্টা এরকম ফেসবুকে আসছে, তুমি চাপ খাচ্ছ। এসআইআর নিয়েই তো নিউজ, এই কাজ দিতে না পারলে এর মধ্যে জমা করতে হবে, কাজ দিতে না পারলে এই হবে ওই হবে, ওই একটা তো ভীতিটা তো চলে এসেছিল। সত্যি কি মায়ের উপর কোনো চাপ এরকম ছিল যে এই কাজটা এর মধ্যে করতে হবে? দেখেন এই জিনিসটা আমি যখন একটা কিছু দিচ্ছে সেটা ডেট দিয়ে দিচ্ছে যে এই 2 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, আচ্ছা, বা 3 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, ওই টাইমটা তো বেঁধে দিচ্ছে। ওই টাইমে একটা মার পক্ষে অফলাইনের কাজ মানে করে ফেলেছে, কিন্তু অনলাইনের কাজে যে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে এই কদিনের মধ্যে এতগুলো কাজ আপনাকে সাবমিট করতে, ওইটাতে মার নিতে পারেনি। এই যে নোট যেটা পাওয়া গেছে, আপনি ছেলে, আপনি হাতের লেখাটা দেখেছেন, ওটা আপনার মায়ের? হ্যাঁ। ওটা আপনার মায়ের? হ্যাঁ। আপনি কনফার্ম করতে পারছেন? হ্যাঁ, আমি কনফার্ম করতে পারছি। দেখো সত্যি কথা বলতে গেলে উনি অ্যাসিস্ট্যান্টের জন্য বারবার অ্যাপ্লাই করেছিলেন এবং নাম কাটানোর জন্য বারবার অ্যাপ্লাই করেছিলেন, অনেক জায়গায় ঘুরেছিলেন। গিয়েছিল কার কাছে? বিডিওর কাছে? বিডিওর কাছে গিয়েছিল, সেখান থেকে কালেক্টরে গিয়েছিল। আমি ভাইফোঁটাতে এলাম, ভাইফোঁটাতে এসে বললাম তুমি এইসব নিয়ে এত কেন চিন্তা করছো, অনলাইনের কাজ কোনো একটা নর্মাল ক্যাফেটে দিলেও হয়ে যায়, তুমি এতটা কেন চিন্তা করছো, এতটা চিন্তা করো না, দরকার বলে আমাকে পাঠাও, ওখানে ছবি তুলে পাঠাও বা করে পাঠাও, আমি ওখান থেকে বসে করে দেবো। তো মঙ্গলবার দিন একটা মেসেজ এসেছিলো, উনি আমাকে পাঠিয়েছিলেন। তো ওখানে লেখা ছিল যে একটা নাম্বার দিয়ে একবারই লগ ইন হবে। তো একটা ফোনেই লগ ইন হবে, একটা ফোনে রেজিস্টার ফোনেই লগ ইন হবে। এবার ওই মেসেজটা আমি জানি না ইসিআই থেকে না কার থেকে, আমি বলছিলাম যে ঠিক আছে সেরকম হলে আমি করে দিয়েছি, তোমার অসুবিধা নেই, তুমি আমাকে পাঠাও। তারপর থেকে দেখলাম ও আমাকে যেটা বললো যে বুধ বৃহস্পতিবার থেকে মায়ের মধ্যে একটু একটু চেঞ্জ আসে। আমার এখন যেটা মনে হচ্ছে আমি কেন তখন ফেরত চলে আসিনি ওটা দেখে, কিন্তু আমি ওটা বুঝতে পারিনি যে জিনিসটা এত দূর অবধি। মেসেজটা কারোর মেসেজ ফরওয়ার্ড করেছে? হ্যাঁ, মানে ফরওয়ার্ডেড মেসেজ ওটা। আচ্ছা, ওটা ফরওয়ার্ডেড মেসেজ, ওটা মার মেসেজ নয়। উনি আমাকে বললেন দেখ কি লেখা আছে, তো আমি ওটা দেখলাম যেরকম লেখা রয়েছে। আমার কাছে এখন ফরওয়ার্ডেড মেসেজটাও রয়েছে। দেখাবেন আমাকে? আমি ওটা দেখাতে পারি না, অবশ্যই দেখাতে পারি, কারণ আমি কিছু বলছি তার প্রুফ তো লাগবেই। না, সে আরামসে। না না, আরামসে। আপনি যদি বিশ্বাস করেন বাকিরা যে বিশ্বাস করবে তার কি কোনো মানে আছে বলেন? আপনার মনে হচ্ছে যে অনেকে বিশ্বাস করছে না আপনাদেরকে এই মুহূর্তে? এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই না। হারিয়েছেন আপনারা? হারিয়েছি আপনারা, আমি যখন হারিয়েছি তখন কেউ বিশ্বাস করলো বা না করলো তাতে আমার কি আসে যায় বলেন? যারা আমার ক্লোজ, যারা আমাকে চেনে তারা হয়তো বিশ্বাস করছে, যারা চেনে না জানে না তারা কি বিশ্বাস করছে বা না করছে তাতে আমার কি আসে যায়? ওকে, আপনি মেসেজটা দেখতে পারেন বা আপনি যদি চান তাহলে দেখেও নিতে পারেন। এটা কি মায়ের থেকে লাস্ট মেসেজ? আমার মা সেরকম মেসেজ করতো না, আমার সঙ্গে ফোনেই কথা হতো। আচ্ছা, আমার মায়ের তোরা টেকসাবি হলে তো প্রবলেম ছিল না। না, মায়ের আগে এরকম কখনো পরিবর্তন দেখেছিলে? না, কখনোই দেখিনি। তো এই লাস্ট যে 2-3 দিনের কথা আপনি বলছেন, সেই টাইমটায় উনি কখনো বলেছিলেন যে আমি পারছি না আর করতে, আমি পারছি না? উনি সেটা সবসময় এটা মানে শুরু থেকে যে আমি পারবো না কি একটা উটকো ঝামেলা গাড়ি এসে পড়লো, এরকম একটা কাজ। লাস্ট যেতে অনলাইনের কাজ শুরু তখন থেকে তো একদম মানে ফর্ম দিয়ে আসা, ফর্মটা নেওয়া অবধি উনি তাও সামলাতে পেরেছেন? মানে শরীরে পাচ্ছি না এইটুকু আশা করে যাচ্ছে। আজকে গিয়ে 100টার উপরে ফর্ম পেয়ে যাবো, গিয়ে হয়তো 50টা পাচ্ছে। ওইটাতে গিয়ে বাড়ি এসে যে আমার আজকে 100টা নিলে কাজ এগোতে পারতাম, সেখানে 50টা পাচ্ছি, তার মধ্যে অর্ধেক জন ভুলভাল, ওইগুলোতে মাথা আরও কাজ করে। তো মেইন প্রবলেম হয়েছিল ওনার এই অনলাইন পার্টটায়। হ্যাঁ, মেইনলি অনলাইন পার্টটায় প্রবলেম হয়েছিল। মানে শরীরের উপর যাক তাও মানে টেনে নিয়ে করে গেছে। এই লাস্টের এইটা মানে মাথায় আর নিতে পারে। উনি প্যারা টিচার? উনি প্যারা টিচার, 52-53 বছর বয়স। আমি সুগার পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, সেটা প্রেসক্রিপশন নিয়ে আমরা গিয়েছি নাম কাটানোর জন্য। এবং সত্যি কথা বলতে আমি আজকে পিএইচডি করছি, আমাদের ওখানে অনেক প্রফেসর রয়েছে, তারা আমি এমন প্রফেসর দেখাতে পারি যে তারা ইউপিআই ঠিকভাবে ইউজ করতে পারেন না বা করেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি জার্নালিজম ছেড়ে একটু ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ে নিন, আপনি কিসের স্টুডেন্ট ছিলেন? সায়েন্সের ছিল। সায়েন্সের? আচ্ছা, ভালো কথা। কমার্সের একটা কোনো সাবজেক্ট সাপোজ আমি আপনাকে বলে দিলাম আপনি অ্যাকাউন্টিং পড়েন, আপনি কি পারবেন? পারবেন না। পারবো না। আপনি আমাকে এখন ফিজিক্স নিয়ে বললে পারবো না।
আপনি আপনি ফিজিক্সের কি? আমি পারবো না এখন। আচ্ছা, আপনি পারবেন না, আমার এতগুলো তাহলে বছর আমার মায়ের বয়স 53। একদিনের ট্রেনিং, একদিন মাত্র training? একদিন কি খুব জোর 2 দিন হবে, তার বেশি না। আবার একজন 53 বছরের বয়স্ক মহিলাকে কি করে আপনি বলতে পারেন যে আপনি ফোন চালানো শেখান? আমি তো আপনাকে সেটাই বললাম, আমাদের অনেক প্রফেসর রয়েছে যাদেরকে আমি ইউপিআই বা এটিএম কার্ড অবধি ঠিকভাবে ইউজ করতে দেখি না। ওনার ফোনে ওই অ্যাপটা কি আপনারা কেউ ডাউনলোড করে দিয়েছিলেন? আপনি করে দিয়েছিলেন ওই বিএলও অ্যাপটা? আমি করে দিয়েছিলাম। তো ওটা তারপর আগে আপনি শিখিয়েছিলেন যে কিভাবে ইউজ করতে হয় না? তারপর মিডিলে এই তো এর আগের সপ্তাহতেই না ফোটার টাইমে এসে দেখছিলাম মানে বারবার আপডেটের অপশন দেখাচ্ছিল। মা তো খুলেই দেখছে যে মানে অ্যাপটা খুলছে না, মানে আবার ইনস্টল করতে বলছে, আপডেট করতে বলছে, এরকম কিছু। ওইটা দেখে তো মা হকচকিয়ে গেছিলো। আমি বলছি এটা চিন্তার কিছু নেই, আপডেট করতে দিয়েছে, আপডেট করলেই খুলবে। আমি 2-3 বার আপডেট করে দিলাম, তারপর খুলছে। আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার ওরকমই লেখা উঠছে আপডেটের। তারপর মার ফোনে মেসেজ আসলো বিএলওর এই গ্রুপ থেকেই, হ্যাঁ এরকম সমস্যা হচ্ছে, বারবার আপডেট দিচ্ছে। তখন গিয়ে মা শান্ত হলো যে না, মার একা না, এরকম অবস্থা হচ্ছে। আমি যাওয়ার আগে বলতে এই বয়সের কাউকে এই জিনিসগুলো তো দেওয়া তো উচিত নয়। আর উনি বারবার অ্যাসিস্ট্যান্টের জন্য বলেছিলেন, তো সেটাও দেওয়া হয়নি। উনি বারবার অ্যাসিস্ট্যান্টের জন্য বলেছিলেন, সেটা দেওয়া হয়নি। এবারে আমি এটা বলছি না যে কাজ করবে, প্রেশার আসবে না। আমি ফেসবুকে এরকম কমেন্ট দেখেছি যে প্রেশার আসছে, ইয়ে হচ্ছে। বাবা কি বেরিয়ে যাচ্ছে? না, বাবা বেরিয়ে যাচ্ছে, কোনো বাড়িতে আছে, কোনো কারোর সঙ্গে লোকজনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আত্মীয়রাও তো আসছে। আচ্ছা, হ্যাঁ সরি, ফেসবুকে কি কমেন্ট লিখেছেন? ফেসবুকে আমি কমেন্ট, আমি এক কাজ করো না, ওটা এক কাজ করেন, আমি কি এনাদেরকে উপরেই নিয়ে যাবো নাকি? আপনারা কাজ করেন, আপনারা দোতলায় চলে আসেন, সেটাই বেটার। যাওয়ার সময় আমাকে ফোনটা বন্ধ করে দেন। একদম একদম। সাক্ষাৎকার মাঝপথে থেমে যায়, আরও আত্মীয়রা ঢুকে পড়েন, ঘর বদলাই আমরা। 2 ভাই বোন বলেন ক্যামেরা যেন তাদের ভেঙে পড়া মুখটা না দেখায়। যে সিস্টেম তাদের মাকে দুমুঠো মর্যাদাও দেয়নি, ট্রেনিং দেয়নি, যখন অসহায় তখন আশ্বাসটুকুনও দেয়নি, সেই সিস্টেমকে নিজেদের দুর্বলতা দেখাতে চান না তারা। এই নীরবতা যে প্রতিবাদ, তা তাদের না বললেও বোঝা যায়। এবার আমি রোল করতে পারি? এবার না, ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত, আপনি চেয়ারটায় বসুন, আমি দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। নিচের ঘরে এত আত্মীয় স্বজন আসছেন, আর একটু আগে ওনারা নিজেদের হবিষ্যি করে উঠেছেন। এই বিশ্লেষণগুলো দেওয়া এই জন্য প্রয়োজন, কারণ যারা প্রশ্ন করছেন, যারা সিচুয়েশনের সত্যতা যাচাই করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাদের জন্য জানা প্রয়োজন যে হবিষ্যিটা নাটক নয়, ধরা গলাটা নাটক নয়। এই শোকের যে একটা এনভায়রনমেন্ট এই ঘরের মধ্যে, সেটা নাটক নয়, ক্রিয়েটেড নয়। এনারা নিজেরাও প্রস্তুত ছিলেন না এরকম একটা পরিস্থিতির জন্য। যখন হয়েছে তাদেরকে এটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। এর পাশাপাশি অনেক সোশ্যাল মিডিয়াতে প্রশ্নও এনাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। ভাই বলছিলেন যে ফেসবুকে আপনাদের কমেন্ট, ফেসবুকে আমি একটা কমেন্ট দেখছিলাম, যেমন একজনা লিখেছেন যে উনি কাজে ফাঁকি দিতেন, এখন কাজ করতে হচ্ছে বলে গায়ে লাগছে। সো এই ধরনের কিছু কিছু কমেন্ট পড়ছি, আরও কিছু কিছু ফালতু কমেন্টও পড়ছি। অবভিয়াসলি এখানে তো তাদের ফালতু কমেন্ট করছে, তাদের আসলে চিনিই না। সে ঠিক আছে না, আমার অনুরোধ থাকবে আপনারা নিজেদেরকে এই স্পেশালি এই তারাও আমাদেরকে চেনে না। আসল কথা, যারা এইসব কমেন্ট করছে তারা, আমরা যেমন চিনি না তারাও আমাদের চেনে। আজকাল সোশ্যাল মিডিয়াতে মানুষের মনে হয় সে আপনার ঘরের বেডরুমেও ঢুকতে পারে, তার কাছে ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারা কমেন্ট করতে পারে, কিন্তু ওইসব মানুষদের এইসব কাজ দেওয়াটা উচিত ছিল। অ্যাকচুয়ালি যারা এত সুন্দর ট্রোল আর্মি আছেন, তাদেরকেও কাজ দেওয়া উচিত। ফোন নিয়ে যখন এত কিছু করতে পারে, জানছে মানুষের ফোনের মাধ্যমে সব কিছু জেনে যাচ্ছে, তাহলে ফোনের মাধ্যমে সব কাজগুলো তারাই করতে হবে। আপনি মায়ের চিঠিটাকে বিশ্বাস করেন? হ্যাঁ, মানে আমি অবভিয়াসলি বিশ্বাস করি। ওটা আমি হাতের লেখা আমার মায়ের কথাবার্তা, আমি যেটুকু শুনেছি
হ্যাঁ, পুরোদস্তুর আমার মায়ের সঙ্গে মিল রয়েছে এবং আমি এটাকে মানে পুরোদস্তুর বিলিভ করি। এবং হ্যাঁ, উনি অনেক কিছু লিখে গিয়েছেন। উনি আমার সম্পর্ক 2টো লাইন লিখেছেন, ওর সম্পর্কেও লিখেছেন, আমাদের পার্সোনাল ব্যাপারেও ওখানে লেখা আছে। বাসার ব্যাপারে কিছু কিছু লিখেছেন, যে জিদ্দার উদ্দেশ্যে লিখেছেন, বাবার উদ্দেশ্যে। জিতকে আমার বোনের হাজব্যান্ড অ্যাকচুয়ালি। নমস্কার নমস্কার। ওনার ফ্যামিলি সম্পর্কেও লিখেছেন। ওখানে লিখেছেন যে ওকে ভালো করে, লিন্টু, ওটা আমার ডাক নাম, লিন্টু প্রতিষ্ঠিত হও। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো আমি তুলতে চাইছি না, পার্সোনাল জিনিস আমি তুলতে চাইছি না। সো ওটা হচ্ছে কথা। তো আমি ওটা যখন আমি সমস্ত কিছু দেখেছি, সমস্ত কিছু পড়ছি এবং ওনার কথাবার্তার সঙ্গে আমি যখন মিল পাচ্ছি, তো ওটা আমি বিলিভ করি, পুরোটাই বিলিভ করি, ওটা আমার মাইন্ডে। মা বলেছেন ইলেকশন কমিশন দায়ী, আপনারাও মনে করেন সেটা? আমি মনে করি সিস্টেমটা সত্যিই দায়ী, সেটা ইলেকশন কমিশনের সিস্টেম হোক বা অন্য কোনো সিস্টেম হোক, সেটা তো বিচার করার জন্য আই থিঙ্ক আরও অনেকে রয়েছে, কোর্ট রয়েছে বা বহুত কিছু রয়েছে। তবে হ্যাঁ, ইলেকশন কমিশনের গাফিলতি এটাই যে আপনি যখন এসআইআর করতে চান, তাহলে আপনি সেরকম ব্যবস্থা আগে থাকতে কেন নেবেন না? আপনি যদি আজকে এসআইআর করতে চান, আপনি সেই ব্যবস্থাটা আগে থাকতে কেন নেবেন না? আপনি আগে থাকতে তো বিএলওদের রিক্রুট করতে পারতেন, তাদের বয়স দেখতে পারতেন। আজকে একটা কোনো ক্যাজুয়াল পোস্টে চাকরি করতে হলেও তার বায়োডেটা দেখা হয়, সিভি দেখা হয়। নর্মালি একটা প্যাথোলজিস্ট যদি নিয়োগ করতে হয়, কতজনের বায়োডেটা নেওয়া হয়? না, হ্যাঁ, সেটা তো বলতে পারেন। আমি একবার নিচে যাই, আমাকে তো যেতেই হবে। আপনি যদি চান তাহলে ওয়েট করতে পারেন। আমি ওয়েট করছি। আপনি ওয়েট করবেন, তাহলে আমি তাহলে এটাই আমার এই বক্তব্যটা আমি একবার 1 মিনিট, হ্যাঁ আমি যাচ্ছি। আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর আমার যেটা বলা ছিল, যেটা আমি এরকম আমি এটা বলতে চাই, তো একটা নর্মাল ওই সমস্ত একটা পোস্ট যেগুলোতে হয়তো মাইনেও কম, সবই ক্যাজুয়াল, তো সেগুলোর জন্য কতজনের বায়োডেটা নেওয়া হয়, কত কিছু নেওয়া হয়। তো এটা ওনারা বলছেন যে আমাদের দেশের জন্য এতটা জরুরি বা সব কিছুর জন্য এতটা জরুরি এবং সব জায়গায় প্যানিকগ্রস্তটা সৃষ্টি করা হচ্ছে, তাহলে পরে এটার জন্য কেন আগে থাকতে ট্রেনিং হবে না বা আগে থাকতে সেরকম লোকজনকে চয়েস করা হবে না? এই কাজটা যদি আমার মায়ের জায়গায় আমাকে বা আপনার মতো কাউকে একটা দেওয়া হতো, এরকম লেভেলেরও তো পার্শ্ব শিক্ষক হোক বা আশাকর্মী, শুনলাম অনেককে দিয়েছে আশাকর্মী, আমি জানি না কোন এজে হয়, বা পার্শ্ব শিক্ষক যেরকম হয় না, অনেক পার্শ্ব শিক্ষক আছে যারা মোবাইলে চোস্ত বা ইয়েতে এসব কাজকর্ম চোস্ত, তাদেরকেও তো দেওয়া যেত। এমন তো নয় যে সেদেরকে দেওয়া যেত না। সেখানে একজন 53 বছরের একজনকে দেওয়ার তো কোনো মানে হয় না। আপনি বলছেন এটা ইলেকশন কমিশনের তরফ থেকে শুধু গাফিলতি নয়, আনপ্রফেশনাল একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, আনপ্রফেশনাল বলা যায়, অবভিয়াসলি বলা যায়। দিস ইজ আনপ্রফেশনাল অ্যান্ড দিস ইজ লাইক কি আমরা ওপরে আছি, তো তলার দিকে যারা আছে আমরা তাদেরকে দেখবো না। এই জিনিসটা আমাদের মজ্জাতেই, মানে আমাদের সমাজের মজ্জাতেই রয়েছে যে তলার দিকে যারা থাকবে তাদেরকে আমরা দেখবো না। তো ইলেকশন কমিশন অবভিয়াসলি অনেক উপরে হায়ার লেভেলের জিনিস, এরা ছোটোখাটো একটা কোনো কাজ করছে, তো এদের উপরে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। আমরা বিডিও অফিসে ঘুরেছি, কালেক্টরিতে ঘুরেছি, কালেক্টরিতে গিয়ে ওটা আমার বাবার সঙ্গে গেছিলো। সো আমি যেটুকু শুনেছি, কালেক্টরিতে গিয়ে উনি যার ঘরে গেছিলেন তাকে উনি বলেছিলেন এবং তিনি মানে অবহেলার স্বরে কথা বলেছেন, এবং অবহেলার স্বরে কথা বলার পরে উনি বলেছেন তাহলে চাকরি ছেড়ে দিন। তো বাবা বলছে চাকরি তাহলে ছেড়ে দিন। সরি, কি বলেছে? চাকরি ছেড়ে দিন? হ্যাঁ, চাকরি ছেড়ে দিন, করতে হবে না। তো কে বলেছে এটা আপনার মা? বাবা ওটা কালেক্টরিতে গিয়েছিল, আই থিঙ্ক আমাদের কালেক্টরিতে ডান দিকের ফার্স্ট ঘর, ডান দিক বা বাদিকের ফার্স্ট ঘরটা। বাবা বলছে যে আমি মুখ দেখলে আমি চিনতে পারবো, কিন্তু নামটা আমার এই মুহূর্তে মনে নেই। বাবার অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে নেই, একচুয়ালি মনে থাকার কথাও না। যেমন আমার আগের দিন আমাকে কিছু কিছু বলেছে, তো আপনি যদি এসআইআর কাজ করতে না পারেন চাকরিটা ছেড়ে দিন। তো আমার মা সেটার জন্য রাজি ছিলেন এবং ওটার অ্যাপ্লিকেশনটাও বোধহয় মায়ের একজন কলিগ লিখে দিয়েছিলেন। হ্যাঁ, কলিগ লিখে দিয়েছিলেন এবং সেটা উনি সাবমিটও করতে গেছিলেন। ওই অ্যাপ্লিকেশনটাও পেলে হয়তো মানে আমি দেখাতে পারতাম, কিন্তু আছে কিনা আমি জানি না। ওটা যদি আমার আপনাকে নাম্বার তো আছে, যদি আমি পাই আমি আপনাকে হয়তো হোয়াটসঅ্যাপ করে দেবো। তো ওটাই তো। বন্দনা দিয়ে এসছে কি? আচ্ছা, বন্দনা দিয়ে এসছে, ঠিক আছে। তো বন্দনাদির সঙ্গে আপনি কথা বলে দেখতে পারেন। উনি মায়ের অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছিলেন, চাকরি ছাড়ার অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছিলেন। ওটা যখন সাবমিট করতে যাওয়া হয়েছে বলা হয়েছে যে আপনার নাম যেহেতু রেজিস্টার হয়ে গেছে, ফোন নাম্বার দিয়ে আপনাকে করেই যেতে হবে, না হলে আপনার নামে কেস হবে বা এই হবে, না হলে আপনার নামে কেস হবে, আপনাকে শোকজ করা হবে, কেস হবে, এরকম ওনাকে বোঝানো হয়েছে। এবং ওনার চাকরি ছাড়ার অ্যাপ্লিকেশনটা যিনি লিখে দিয়েছিলেন ওনারই কলিগ, উনি নিচেই আছেন। এরপর বাড়িতে আসেন রিঙ্কুর সহশিক্ষিকারা।
কেউ কেউ এখনো অবিশ্বাসে ও কেন এমন করল। এক সহকর্মী আবার সেই মানুষ যিনি রিঙ্কুর হয়ে প্রার্থনা করে লিখে দিয়েছিলেন, এই দায়িত্ব থেকে আমাকে মুক্তি দিন। মুক্তি আসেনি, বরং এসেছে হুমকি। টার্গেট না হলে ব্যবস্থা নেব, এই কথাটাই নাকি বারবার কানে বাজত রিঙ্কুর। আর ওই চিঠিটা আপনি লিখে দিয়েছিলেন না? অ্যাপ্লিকেশনটা লিখেছিলাম যে ওনার শারীরিক অসুস্থতা ছিল, হ্যাঁ, সুগার ছিল, হাই প্রেশার ছিল, লিখে দিয়েছিলাম। আপনারা কি একই স্কুলের সবাই? ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে যোদ্ধা, তো যারা নাকি বলছে উনি কাজ ফাঁকি দেওয়ার জন্য। একদমই না, এটা পুরো হোমওয়ার্ক করে ক্লাসে যেতেন, মানে পুরো প্রত্যেকটা বইয়ের মধ্যে ওনার যে শর্ট নোট করে উনি নিজে কিভাবে লেখাবেন, কাজ ছিল প্রচন্ড পারফেক্ট। একটু কোনো কাজ আমরা যদিও একটু খুদ করি, ও কিছুতে কোনো মানে ওর ওই যে মেন্টাল ওইটার প্রেশার যে আমি ঠিক মতো করতে পারছি না, কাজটা ঠিক মতো হতোই। রিসেন্টলি আমাদের সঙ্গে দেখাও করেনি, স্কুলেও যেত। পরিবারের অভিযোগ একটাই, SIR এর তাড়াহুড়ো, প্রস্তুতির অভাব আর অবহেলাই রিঙ্কুকে শেষ করে দিয়েছে। এই চাপ শুধু রিঙ্কুর ছিল না, সারা রাজ্য জুড়ে হুবহু একই অবস্থা। প্যারা টিচার, অঙ্গনওয়াড়ি কর্মী, আশার দিদিরা, যাদের পেশার সঙ্গে ডিজিটাল কাজের বিন্দুমাত্র মিল নেই, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে স্মার্টফোনের কাজ। কারোর কাছে নেট নেই, ওয়াইফাই দেওয়া হয়নি, নেই ডিভাইস, নেই হাতে কলমে প্রশিক্ষণ। ভয় থেকে অস্থিরতা, অস্থিরতা থেকে আতঙ্ক, আর সেই আতঙ্কই একদিন রিঙ্কুকে দেওয়ালে ঠেসে দেয়। অফলাইনের সব কাজ করেছিলেন তিনি, কিন্তু অনলাইন আপলোড, ভয় পেতেন ফোনকে, ভয় পেতেন টেকনোলজিকে। সেটাই তার কাছে ছিল দুর্ভেদ্য প্রাচীর। ইলেকশন কমিশন থেকে কেউ ফোন করেছিল? না, এখন অবধি আমাকে ইলেকশন কমিশন থেকে কেউ ফোন করেনি। কিছু কিছু লোক এসেছিল, প্রশাসন থেকে কিছু কিছু এসেছিল, শুনেছি। জ্ঞানেশ কুমারের তরফ থেকে বা ওনার অফিস থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি? না, আমার সঙ্গে হয়নি। বাকি আমি তো প্রত্যেকের কথা জানি না, এবার এতজনের রয়েছে এখানে, অন্য কারোর সঙ্গে। দরজাটা একটু আমি বন্ধ করে দিই। মানে অনেকেই তো রয়েছে, তো এবারে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার সঙ্গে হয়নি, বা আমার বাবা বা জামাইবাবুর সঙ্গে হয়নি, আমি এটুকু বলতে পারি। আপনার বাবা, বোন, আপনার সাথে? বোন না, আমাদের তিনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। রিঙ্কু তরফদারের কম্পিউটার নলেজ, টেকনিক্যাল নলেজ কম ছিল, তাই তিনি ভয় পেতেন অফলাইন কাজটা করার পর অনলাইন কাজটা উনি কীভাবে সম্পন্ন করবেন। আর আজ সেই ভয় কোথায় নিয়ে ঠেকালো এক পরিবারকে, কোথায় যেন হারিয়ে গেল রিঙ্কু তরফদার। অনেকে বলেছে এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে কোনো মৃত্যুই নাকি SIR রিলেটেড হয়ে যাচ্ছে। কারোর মনে এরকম কোনো আকাঙ্ক্ষা আছে সরকার থেকে আর্থিক কোনো সাহায্য তারা পেলেও পেতে পারে। যে পরিবার স্পষ্ট ভাষায় বলছে ওই চিঠিটা রিঙ্কু তরফদারের, ওই হাতের লেখাটি তার, সে একই পরিবার স্পষ্ট ভাষায় বলছে তারা কোনো রকমের আর্থিক সাহায্য তারা চান না, তারা কোনো রকমের আর্থিক সাহায্য সরকার বা অন্য কারোর থেকে চান না। আশা রেখেছিলেন সহানুভূতি। ইলেকশন কমিশনের থেকে কোনো ফোন কল তারা পাননি, কোনো সান্ত্বনার ফোন কল তারা পাননি। তাই তারাও প্রশ্ন করছেন, আজকের এর দায় যদি ইলেকশন কমিশনের না হয় তাহলে কার? যদি আজকে প্রবলেম সলভ না হয় তাহলে কালকে আরও বিএলও যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার রেসপন্সিবিলিটি কার? পরিবার একটাই জিনিস বলছে, যদি একটা হেল্পলাইন থাকতো, যদি বিএলওদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিতে পারতো, যদি বিএলওদেরকে সময় সময় তাদেরকে শুনে তাদেরকে আশ্বস্ত করতে পারতো যে হ্যাঁ ভাই কোনো অসুবিধা নেই, একটা ফর্ম আজকে কম দিও, কোনো অসুবিধা নেই, বাড়ি ফেরত যাও। সে আশ্বাসটা না তারা ইলেকশন কমিশন থেকে পেয়েছেন, না বিএলওরা, না নিজেদের ইমিডিয়েট সুপারভাইজারদের থেকে পেয়েছেন। 2রা ডিসেম্বর রিঙ্কু তরফদারের জন্মদিন। পরিবারের আশা ছিল হয়তো তারা সেলিব্রেট করবে। ধরা গলায় ছেলে এখন নিয়ম পালন করছেন, মেয়ে এখন নিয়ম পালন করছেন, হবিষ্যি রাখছেন মায়ের আত্মার শান্তির কামনায়। রিঙ্কুর স্বামী আশিস বাবু
একটি কথাও বললেন না, শুধু হাঁটাহাঁটি করছিলেন। বোধহয় এই নীরবতাটাকে সহ্য করার জন্য কোনো পথ নেই তার, তাই ব্যস্ত থাকার এই সক্রিয় প্রচেষ্টা। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর, নদিয়া থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, NTT বাংলার জন্য।